জি স্যার, শুরু করুন। আসসালামু আলাইকুম। আহ জেনেসিস মিড টার্ম ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি শুরু করছি। প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর মোহাম্মদ শাহরি আরিফিন। আমি বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন মেট্রো অর্থোপেডিক সার্জারি এসপিএস অ্যাডভান্স ট্রেনিং কর্মরত আছি। আমি জুলাই 2025 মিড টার্ম সার্জারি পাস করি, দেন তারপর থেকে অ্যাডভান্স ট্রেনিং হিসেবে কর্মরত আছি। এর আগে কর্মস্থল ছিল আমার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তারপর থেকেই বেসিক্যালি আমি জেনেসিসের মিড টার্মের মেন্টরশিপে আছি এবং আমার সাথে আছে ডক্টর সাদিয়া ইসলাম খান। আপু হচ্ছে এসসিপিএস ফাইনাল পার্ট সার্জারিতে ট্রেনিং এ আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আপু, আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে এখন। ওকে আপু, ঠিক আছে। তো যেহেতু রোজা রমজানের দিন এবং শেষ বেলা, আসলে বেশি সময় নিব না, আমরা জাস্ট একদম টু দা পয়েন্টে কিছু কথা বলবো। তো আজকের আমাদের এই সেশনের যে মূল যে ব্যানারটা ছিল, যে চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা মিড টার্ম সার্জারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বাস্তব গল্প। তো আসলে আমরা আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে আসলে আমরা চ্যালেঞ্জ ফেস করি। আমরা আমাদের যখন আমরা আন্ডার গ্রাজুয়েট ছিলাম তখন আমাদের কাছে যেমন প্রত্যেকটা পরীক্ষা একটা চ্যালেঞ্জ ছিল। সেগুলোকে ওভারকাম করে আমরা আবার পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রান্স পরীক্ষায় পাস করি, সেটাও একটা চ্যালেঞ্জ ছিল। এন্ট্রান্স পাস করার পরে কিন্তু সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়ায়, সেটা হচ্ছে মিড টার্ম। তবে আন্ডার গ্রাজুয়েটের চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে একজন প্রশিক্ষণার্থী যখন সে এফসিপিএস পার্ট ওয়ান পাস করে তখন ততদিনে সে দেখা যায় যে তার একাডেমিক দায়িত্বের পাশাপাশি তার আনুষঙ্গিক আরো অনেক দায়িত্ব থাকে। কারো কারো দেখা যায় যে পরিবার পরিজন থাকে, কেউ বিয়ে শাদী করে, কারো বাচ্চা কাচ্চা হয়, কারো বাবা মা থাকে। এছাড়াও লাইফের আসলে প্রতি পদে পদে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে। সেটার পাশাপাশি স্পেশালি আমি বলবো যারা সার্জারিতে ট্রেনিং করতেছেন, সার্জারি ক্ষেত্রে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে অন্যান্য সাবজেক্টের মতো এইটা ট্রেনিং প্যাটার্নটা আসলে অতটা রিল্যাক্সেবল না। স্পেশালি যারা সার্জারি বিভিন্ন ফ্যাকাল্টিতে যারা ট্রেনিং করেন তাদের বেসিক্যালি সপ্তাহে একদিন থাকে হচ্ছে যে আপনার অ্যাডমিশন ডিউটি থাকে। অ্যাডমিশন ডিউটিতে একজন ট্রেনিকে প্রায় অ্যাপ্রক্সিমেটলি আমি বলতে গেলে প্রায় 24 আওয়ার এঙ্গেজ থাকতে হয়, অর্থাৎ 12 থেকে 18 বা কোনো কোনো ক্ষেত্রে আমি মনে করি যে 24 আওয়ার অ্যাটাচমেন্ট থাকতে হয়। এই ডিউটি করার পরে তারপরে একটা বিশেষ করে যারা হচ্ছে একটু সুপার স্পেশালিস্ট হসপিটালগুলোতে ট্রেনিং করতেছে তাদের দেখা যায় যে সপ্তাহে একদিন হচ্ছে ওটি থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যে এইগুলো ছাড়াও তাদের আনুষঙ্গিক জীবনে যেমন বাবা মা থাকে, তারপরে হচ্ছে স্ত্রী থাকে, পরিবারে বা ছেলে মেয়ে থাকে, তাদেরকে ম্যানেজ করতে হয়। এছাড়াও দেখা যাচ্ছে সবার জীবন বা সবার যে স্টেপ গুলো সেগুলো হচ্ছে আহ কোল বালিশটা দাও। থাকে। সেটা হচ্ছে যে কারো দেখা যাচ্ছে বাবা মা অসুস্থ থাকে, কারো দেখা যাচ্ছে পরিবার পরিজনের কোনো অসুস্থ থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল কন্ডিশনটাও কিন্তু একজন ট্রেনি বা একজন প্রশিক্ষণার্থীর কিন্তু সবার কিন্তু একই স্টেপে থাকে না বা একই লেভেলে থাকে না। দেখা যায় যে কারো কারো এই ট্রেনিং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এক্সট্রা ইনকামের জন্য অন্যান্য জায়গায় কাজ করতে হয়। তো সবকিছু মিলে আসলে সিচুয়েশন গুলো খুবই কমপ্লিকেটেড থাকে। তো আমি বেসিক্যালি আসলে বলবো, আমি আমার নিজের গল্প বলবো না, আমি ইন জেনারেল সবার কথা বলবো যে একজন ছেলে মানুষ আসলে তার এই প্রশিক্ষণ সময় স্পেশালি মিড টার্মের আগে কিভাবে আসলে সে চ্যালেঞ্জ গুলো ফেস করে এবং এই চ্যালেঞ্জ গুলো থেকে সে কিভাবে আসলে ওভারকাম করে। তো আপনি এসটিপিএস পার্ট ওয়ান পরীক্ষা যখন উত্তীর্ণ হলেন, উত্তীর্ণ হওয়ার পরপরই প্রথম যে চ্যালেঞ্জটা বর্তমানে আসলে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনি কোথায় ট্রেনিং করবেন, কোন ইনস্টিটিউশনে ট্রেনিং করবেন। ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ট্রেনিং ভ্যারি করে, আপনার গাইড বা আপনার সুপারভাইজার টু সুপারভাইজার ট্রেনিং ভ্যারি করে। তো আপনি কোথায় জয়েন করবেন, এই জয়েন করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। মাঝখানে বিসিপিএস কিন্তু এই জয়েনিং এর ক্ষেত্রে একটা অটোমেশন চালু করলো, বর্তমানে সেটা বন্ধ আছে। তো যাই হোক, সবাই সবার সুবিধা বা পছন্দ মতো আসলে এখন আর ট্রেনিং করতে পারে না, কারণ কিছু জটিলতা তৈরি করে দেওয়া হয়েছে, কিছু ট্রেনিং সীমাবদ্ধতা করে দেওয়া হয়েছে, যার জন্য প্রথম চ্যালেঞ্জটা আসলে এখন হয়ে দাঁড়ায় যে আপনি কোন ইনস্টিটিউশনে ট্রেনিং করবেন। সবসময় যে আপনার পছন্দ মতো ট্রেনিং ইনস্টিটিউশন আপনি পাবেন বিষয়টা এমনও না। তো দেন আপনি আপনার পছন্দ মতো হোক কিংবা আপনার পছন্দ মতো নাই হোক, আপনি একটা ইনস্টিটিউশনে যখন মানে এন্ট্রান্স নেবেন, আপনার সামনে দেন পরবর্তী চ্যালেঞ্জ গুলো হয়ে যাবে যে সেখানকার ডেইলি অ্যাক্টিভিটি। অর্থাৎ যে ইনস্টিটিউশনে আছেন সেই ইনস্টিটিউশনের কিছু রুলস রেগুলেশন আছে, সেই ইনস্টিটিউশনের কিছু
ধরাবাঁধা নিয়ম কানুন আছে, তার মধ্যে স্পেশালি যেটা বিশেষ করে সার্জারির ক্ষেত্রে যেটা খুব কমনলি যে অন্যান্য সাবজেক্টের কথা আমি বলবো না, কিন্তু সার্জারিতে কিন্তু একজন ট্রেনিকে কিন্তু যেখানে ট্রেনিং করেন না কেন সপ্তাহে অ্যাপ্রক্সিমেটলি 6 দিনই তাকে তার ডিউটি স্টেশনে উপস্থিত থাকতে হয়। সেখানে কিন্তু আসলে কোনো দিন ওভারল্যাপ করার কিন্তু সুযোগ থাকে না। তো দেখা যায় যে একদিন অ্যাডমিশন ডিউটি থাকে, অ্যাডমিশন ডিউটিতে একজন ট্রেনি কখনো সে দেখা যাচ্ছে যে অ্যাডমিশন ডেস্কে ডিউটি করতেছে, সেখানে ভ্যারিয়াস পেশেন্ট আসছে সেগুলো রিসিভ করতেছে। দেন কিছু ট্রেনিং এঙ্গেজ থাকে আপনার হচ্ছে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে, সেখানে তারা সেখানে ব্যস্ত থাকে। তো বিশেষ করে যারা অ্যাডভান্স লেভেলে ট্রেনিং করতেছেন তাদের কিন্তু আসলে অ্যাডমিশন ডিউটিতে প্রায় 24 আওয়ার হসপিটালে সাপোর্ট দিতে হয়। তো এই 24 আওয়ার ডিউটি করতে যে একে তো আছে যেটা হচ্ছে যে শারীরিক কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়, সেটাকে ওভারকাম করতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে যাদের পরিবার আছে সেই পরিবারকে ম্যানেজ করতে হয়। থার্ড নাম্বার কথা হচ্ছে আপনি 24 আওয়ার ডিউটি করে আপনি ঠিক পরের দিন যে আপনি একটু রুমে এসে রিল্যাক্স করবেন বিষয়টা কিন্তু এমনটা হয়ে ওঠে না। দেখা যায় যে পরের দিনের যে কার্যক্রম গুলো আছে সেগুলো কিন্তু শেষ করে আপনি একটা ক্লান্ত শরীর নিয়ে এরপরে বাসায় আসেন। আর বাসায় আসার পরে এই ট্রেনিং এর কিন্তু শুধু যে ট্রেনিং পার্ট তা থাকে না, আপনাকে কিন্তু আপনি যখনই পার্ট 1 পাস করলেন ঠিক তার 2 বছর ট্রেনিং পরে কিন্তু আপনাকে মিড টার্ম সার্জারির জন্য আপনাকে প্রিপারেশন নিতে হয়, কারণ এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে আপনি কিন্তু অ্যাডভান্স ট্রেনিং এ এন্ট্রান্স করতে পারবেন না। তাহলে আপনাকে কিন্তু তখন থেকে কিন্তু একটা প্রিপারেশন নেওয়া শুরু করতে হয়। তো এই যে সারাদিন ডিউটি করে আসে একটা শারীরিক ক্লান্তি, পাশাপাশি আপনি একজন ফ্যামিলি মেম্বার, আপনি কারো না কারো সন্তান, আপনার বাবা মা প্রতি দায়িত্ববোধ আছে, আপনি কারো না কারো হাজবেন্ড, আপনার ওয়াইফের প্রতি আপনার একটা রেসপন্সিবিলিটিস আছে, আপনার যদি ছেলে মেয়ে থেকে থাকে সেক্ষেত্রে আপনার তাদের জন্য রেসপন্সিবিলিটিস আছে। সব কিছু আপনি ফেস করার পরে তারপরে আপনাকে পড়ার টেবিলে বসতে হয় আপনার আপকামিং প্রিপারেশনের জন্য, আপকামিং মিড টার্ম পরীক্ষার জন্য আপনি প্রিপেয়ার হওয়ার জন্য তারপরে আপনি পড়ার টেবিলে বসেন। তো এটা কিন্তু অনেক বেশি একটা ডিফিকাল্টি যে এত টায়ার্ডনেস এর পরেও, এত অ্যাক্টিভিটিস এর পরও পড়ার টেবিলে বসার মতো এনার্জি থাকাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তো কষ্ট হয়ে গেলেও আসলে এইভাবেই মানায় নিতে হয়, এটাই হচ্ছে মূল কথা। তো আমি যেটা আপনাদের জন্য পরামর্শ যেটা থাকবে, বিশেষ করে যারা নতুন ভাবে ট্রেনিং এ জয়েন করেছেন বা সামনে 6 মাস বা 1 বছর পরে যারা হচ্ছে মিড টার্ম পরীক্ষা দিবেন, আপনি যে ইনস্টিটিউশনে ট্রেনিং করেন না কেন, যে প্রতিষ্ঠানে আপনি প্রশিক্ষণ নেন না কেন, আপনার প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে আপনি কেন মিড টার্ম পরীক্ষার প্রস্তুতি, কেন পরীক্ষার 3 মাস 4 মাস 6 মাস আগে নিবেন। আপনার প্রস্তুতিটা শুরু হওয়ার কথা আপনি যেদিন থেকে ট্রেনিং এ জয়েন করেছেন ঠিক ঠিক সেদিন থেকেই। আপনি দেখেন, আপনি বিগত মিড টার্ম সার্জারির পরীক্ষাগুলোকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, একটু যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পাবেন যে আপনি আপনার ওয়ার্ডে যে অ্যাক্টিভিটিস গুলো করতেছেন, যে ইভেন্ট গুলো করতেছেন, যে কাজগুলো করতেছেন, সেটা সেটার উপর বেসিস করে আপনার কিন্তু পরীক্ষা হচ্ছে। আপনি আপনার ওয়ার্ডে একটা পেশেন্ট যখন আসতেছে আপনি সে পেশেন্টকে এনজি টিউব ইনসার্শন করতেছেন, আপনি একটা পেশেন্টের ক্যাথেটারাইজেশন করতেছেন, আপনি একটা পেশেন্টের হচ্ছে ডিয়ারি করতেছেন, আপনি একটা পেশেন্টের ইমার্জেন্সি চেস্ট টিউব দিচ্ছেন, আপনি একটা অর্থোপেডিক্স ইমার্জেন্সি পেশেন্টকে ইনিশিয়ালি আপনি ট্রাকশন দিচ্ছেন, আপনি ইনিশিয়ালি প্লাস্টার দিচ্ছেন। আপনার পরীক্ষাটাও কিন্তু ঠিক এইখান থেকে আসতেছে। আপনার মিড টার্ম পরীক্ষার যে 3টা পার্ট আছে, অর্থাৎ আপনার এসবিএ, এসএকিউ এবং হচ্ছে অস্ট্রিয়ান অস্কি, এই প্রত্যেকটা অংশই কিন্তু আপনার ওয়ার্ডের অ্যাক্টিভিটিস থেকে কিন্তু প্রশ্নগুলো আসতেছে। তো সেক্ষেত্রে আপনারা যারা আপকামিং পরীক্ষার্থী তাদের জন্য আমার একটা ছোট্ট একটা ট্রিক্স থাকবে। আপনি আপনার ওয়ার্ডে প্রতিদিন যে কাজটা করবেন, ফার্স্ট অফ অল আপনি জানবেন দ্য প্রিন্সিপাল অফ ইটস ইউজ। অর্থাৎ আপনি একটা পেশেন্টের এনজি টিউব করতেছেন, আপনি তাড়াহুড়োর মধ্যে পেশেন্ট যে কোনো পজিশনে আছে আপনি এনজি টিউব দিয়ে চলে আসতেছেন, কিন্তু আপনি আসলে জানেনই না আপনার বেলিয়ান লাভে একটা এনজি টিউব ইনসার্শনের প্রিন্সিপাল দেওয়া আছে, আপনি জানেনই না যে একটা পেশেন্টের ক্যাথেটারাইজেশনের প্রিন্সিপাল দেওয়া আছে। আপনি যে প্রিন্সিপালটা জানেন, আপনি যে অ্যাক্টিভিটিসটা ওয়ার্ডে করতেছেন সেটার সাথে সাথে আপনি আপনার বই থেকে সেটা প্রিন্সিপালটা দেখে নেবেন, প্রিন্সিপাল দেখে নিয়ে সেই প্রিন্সিপাল অনুযায়ী আপনি চেষ্টা করবেন আপনি আপনার ওয়ার্ডে সেটা ইমপ্লিমেন্ট করার। এতে 2টা কাজ হবে, ফার্স্ট অফ অল আপনি পরীক্ষার জন্য আগে থেকে প্রিপেয়ার হয়ে যাচ্ছেন, সেকেন্ডলি আপনি আপনার কাজটা প্রিন্সিপাল অনুসারে করতে পারছেন, যেটা একটা মেডিকো লিগাল ইথিক্যাল একটা ইস্যু হয়ে দাঁড়াবে। তো এটা একটা গেল যে আপনি যা শিখবেন যা দেখবেন সেটা আপনি বইয়ের সাথে আসে আপনি প্রতিদিন যতটুকু পারেন অ্যাটলিস্ট ডেইলি। কেউ যদি, আমি মনে করি যে আজ থেকে 1 বছর পরে যদি পরীক্ষা থাকে বা 6 মাস পরে যদি পরীক্ষা থাকে, আমি যদি মনে করি প্রতিদিন অ্যাটলিস্ট সে প্রতিদিন ওয়ার্ডের যে কেসটা দেখে আসতো সেটাও যদি সে অন্তপক্ষে রুমে এসে একবার করে হলেও সে
ক্রস চেক করে, আমি মনে করবো যে পরীক্ষা 60 to 80% প্রিপারেশন এখানে হয়ে যায়। দেন আসি আসলে এরপরে হচ্ছে যে সেটা হচ্ছে যে পরীক্ষার আগে আমাদেরকে আরো কিছু বিষয়ে আমাদের যে চ্যালেঞ্জ গুলো হয়ে ওঠে, সেটা হচ্ছে যে আপনি আপনি যখন ট্রেনিং করবেন, আপনার মাদার সাবজেক্টে আপনি 1 বছর ট্রেনিং করবেন সার্জারিতে। পাশাপাশি যারা দেখা যাচ্ছে যে একটু গভর্নমেন্ট সুপার স্পেশাল ইনস্টিটিউশনে আছেন, আপনাদের কিন্তু 1 বছরের একটা রোটেশন থাকে। তো রোটেশনে আপনি বিভিন্ন প্লেসমেন্টে, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ফ্যাকাল্টিতে আপনি প্লেসমেন্ট হবেন। তো সেখানে আপনি বিশেষ করে পেডিয়াট্রিক সার্জারি, অর্থোপেডিক সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি সহ আদার্স যে ক্যাজুয়ালিটি সহ অন্যান্য যে ব্রাঞ্চ গুলো আছে, আপনি সেই ব্রাঞ্চ গুলোতে যাবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার মিড টার্ম পরীক্ষায় কিন্তু এই ব্রাঞ্চ থেকেও কোশ্চেন আসবে। আপনার পেডিয়াট্রিক সার্জারি থেকে ইন্টারসাসেকশনের কোশ্চেন আসবে। আপনার পেডিয়াট্রিক সার্জারি থেকে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের পেশেন্ট আসবে। তো আপনি একটা পেডিয়াট্রিক সার্জারি থেকে আপনার সার্কামসিশন থেকে প্রশ্ন আসবে। তো আপনি যখন এই যে বিভিন্ন ফ্যাকাল্টিতে, বিভিন্ন ডিসিপ্লিনে আপনি যখন রোটেশনে প্লেসমেন্ট করতে যাবেন, সেখানেও আপনি চেষ্টা করবেন যে আপনি যে কেসটা দেখতেছেন আপনার মিড টার্মের জন্য, এই সাবজেক্টে বা এই এই রোটেশন থেকে বা এই ডিসিপ্লিন থেকে আপনার কোন জিনিসগুলো জানা ম্যান্ডেটরি। আপনি ইউরোলজিতে যাচ্ছেন, আপনি ইউরোলজি প্লেসমেন্টে যাওয়ার আগে আপনি একটু দেখে নিলেন যে আসলে আপনার এই ইউরোলজি সেশন থেকে বা ইউরোলজি ডিসিপ্লিন থেকে আপনার মিড টার্মে কি কি ধরনের কোশ্চেন, এসবিএ, এসএকিউ এবং অস্ট্রিয়ান অস্ট্রিতে প্রসিডিউর হিসেবে আসতেছে। আপনি আপনার ট্রেনিং পিরিয়ডে সেটাকে যদি এমফেসাইজ দেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার পরীক্ষার আগে হতাশ হওয়ার বা টেন্স হওয়ার কোনো কারণই নাই। দেন এরপরে আসি, সেটা হচ্ছে যে আপনি যখন আপনার ট্রেনিং গুলো কমপ্লিট করবেন, একটা জিনিস মনে রাখবেন, আমাদের আসলে দৈনন্দিন জীবন কিন্তু সবসময় একই ভাবে যায় না, একই সূত্রে যায় না বা একই অঙ্কে যায় না। আপনি আপনার সকালবেলা ঘুম থেকে উঠে আপনি প্ল্যান করছেন আজকে আপনি ডিউটিতে যাবেন, ডিউটি থেকে টাইম মতো আসবেন, আসার পরে আপনার ব্যক্তিগত কাজ আছে সেটা সারবেন, পারিবারিক কাজ থাকলে সেটা সারবেন, দেন আপনি একটু পড়াশোনা করবেন, দেন একটা রাতের একটা সার্টেন টাইমে আপনি আপনার ঘুমায় পড়বেন এবং আগামী দিনের একটা প্ল্যান করবেন। একটা জিনিস মনে রাখবেন, জীবন সবসময় আপনার পরিকল্পনা মতো যে সবসময় হবে বিষয়টা তা না। জীবনে চলতে ফিরতে পথে যে চ্যালেঞ্জ গুলো আসে, সার্টেন কিছু অ্যাক্টিভিটিস চলে আসে, আল্লাহ না করুক পরিবার পরিজনের অসুস্থতা আছে, নিজেদের অসুস্থতা আছে, দেন হচ্ছে কোনো দুর্ঘটনা আছে, পাশাপাশি দেখা যাচ্ছে কোনো না কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি আছে। আমি যে শুধু দুর্ঘটনার কথা বলবো তা না, আপনি আপনার যদি পরিবার থেকে থাকে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে, সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে যেগুলো আসলে পারিবারিক অনুষ্ঠান আছে যেগুলো আসলে আপনি চাইলেও ওভারকাম করতে পারবেন না। আপনার যতই পরীক্ষা থাকুক বা যতই আপনার কাজ থাকুক, আপনি ওভারকাম করতে পারবেন না। তাহলে সেই জায়গাতেও আপনার অ্যাটেন্ডেন্সটা যেমন জরুরি, পাশাপাশি আপনার প্রতিদিনের মতো প্রতিদিন নিজেকে প্রিপেয়ার করাটাও জরুরি। তো এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে ওঠে, আপনি যখন আপনার কি বলে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আপনি যখন করবেন বা আপনার লাইফে যখন এই আনসার্টেন অ্যাক্টিভিটিস গুলো আসবে, সেগুলোর জন্য কিন্তু আপনাকে প্রিপেয়ার হতে হবে। তো ইউজুয়ালি যেটা হয়, আমরা যখন মিড টার্ম পরীক্ষায় হচ্ছে যখন আহ, আমরা যখন পার্ট ওয়ান পাস করে ট্রেনিং এ ঢুকি, আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে, আচ্ছা ঠিক আছে মিড টার্ম 2 বছর পরে আছে, আচ্ছা সমস্যা না, আমি প্রিপারেশন নিবনি, এখন আমার ট্রেনিং যেমনি হচ্ছে তেমনি আমি যাই আসি, ডিউটি করি। আমি আমার পরীক্ষা ওরিয়েন্টেড আমি প্রিপারেশন নিলাম না, পরীক্ষা ওরিয়েন্টেড আমি আমার ট্রেনিংটাকে গুছা নিলাম না। তাতে করে যেটা হবে, একটা জিনিস মনে রাখবেন যে যে মানুষটা বা যে পার্সনটা সকালে ঘুম থেকে উঠে ঠিক আমি বলবো যে সূর্য ওঠার আগে যে তার গন্তব্যে যাত্রা শুরু করলো, আর একজন পার্সন সে ঘুম থেকে উঠে খুবই রিল্যাক্সলি 10টা বাজে, 9টা 10টা বাজে তার গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো, একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই যে আগে যাত্রা শুরু করেছে সে কিন্তু অবশ্যই গন্তব্যে আগে পৌঁছাবে। শুধু তাই না, আরো একটা জিনিস মনে রাখতে হবে, যে গন্তব্যে সময় হাতে নিয়ে যাত্রা শুরু করছে, তার লাইফে, তার এই যাত্রাপথে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট, যে কোনো কারণে বিলম্ব, এটা কিন্তু তার লাইফে খুব একটা বেশি হ্যাম্পার করবে না। কিন্তু যে ব্যক্তিটা দেরি করে তার গন্তব্যের দিকে যাত্রা শুরু করেছে, সে কিন্তু সবসময় একটা টেনশনে থাকবে যে আমার গন্তব্য পথে, আমার যাত্রা পথে কোনো দুর্ঘটনা ঘটলে আমি আমার গন্তব্যে আমার সময় মতো পৌঁছাতে পারবো না। আমার যাত্রা পথে যদি ট্রাফিক জ্যাম থাকে, তাহলেও কিন্তু আমি টেনশনে থাকবো যে আমি আমার সময় মতো আমার যাত্রা পথে আমি পৌঁছাতে পারবো না। ওকে, এরপরে আসি, সেটা হচ্ছে যে যেটা তো এই জন্য আমি বলবো যে আপনি যদি আগে থেকে নিজেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন, আগে থেকে নিজেকে যদি প্রিপেয়ার করতে থাকেন, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার লাইফে কোনো আনসার্টেন অ্যাক্টিভিটি গুলো, অর্থাৎ আপনার নিজের অসুস্থতা
আপনার পরিবারের অসুস্থতা, কারো কোনো দুর্ঘটনা কিংবা সামাজিক অনুষ্ঠান যাই আসুক না কেন, আপনি সেইটাকে ওভারকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি দেরি করে প্রস্তুতি শুরু করেন, তাহলে কিন্তু আপনি সেই সময়টা এত কনজেস্টেড থাকবেন যে আপনি আপনার জীবনের কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিতে যেমন আপনি অংশগ্রহণ করতে পারবেন না, পাশাপাশি আপনার লাইফে ঘটে যাওয়া কোনো আনসার্টেন অ্যাক্টিভিটি হলে সেখানেও কিন্তু আপনি ভেঙে পড়বেন, আপনি পিছায় পড়বেন, আপনি কিন্তু আপনার জাস্ট টাইমে আপনি আপনার গন্তব্যে আসতে পারবেন না। এখন আসি যে আপনি আপনার ট্রেনিং পিরিয়ডের পাশাপাশি যে সমস্যাগুলো আরো আপনি ফেস করবেন, সেটা হচ্ছে যে আপনি ট্রেনিং এর শেষ পর্যায়ে যখন আপনি আসবেন, যখন আপনার মোটামুটি প্রায় 1 থেকে 1.5 বছর ট্রেনিং শেষ, আর 6 মাস পরে আপনার মিড টার্ম পরীক্ষা চলে আসছে। তো অ্যাজ এ মিড টার্ম পরীক্ষা যখন চলে আসবে, তখন কিন্তু আপনার মাথার মধ্যে একটা টেনশন কাজ করবে যে আমার সামনে পরীক্ষা, আমি তো আসলে সময় যেভাবেই হোক চলে গেছে, আমি আসলে এখন আমাকে পড়াশোনার দিকে ফোকাস করতে হবে। দেন হচ্ছে তখন যেটা হয় যে তখন আপনি দেখা যাবে যে আপনি আগে থেকে শুরু না করলে যে সমস্যাটা হবে, তখন আপনি ডিউটির ক্ষেত্রে আপনি তখন ফাঁকিবাজি শুরু করবেন, আপনি ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক, আপনি তখন মানে চেষ্টা করবেন যে আপনি তখন শেষ সময়গুলোতে ডিউটিতে ঠিক মতো আপনি অ্যাক্টিভিটিস শো করতে পারবেন না। তো এটা কিন্তু আপনার ডিউটি স্টেশনে আপনার যারা কলিগ থাকবে, ডিউটি স্টেশনে আপনার যারা সিনিয়র থাকবে, তাদের সাথে কিন্তু একটা কলিউশন তৈরি হবে। তো কেন আপনি এই 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 সুযোগটা দিবেন? আপনি আগে থেকে প্রিপারেশন শুরু করবেন, যাতে করে আপনার এই শেষ সময়ে এসে আপনাকে নতুন করে বা আপনার ডিপার্টমেন্টের বা আপনার ইউনিটের কারোর সাথে যেন এগুলো নিয়ে কলিশন না হয়, ডিউটি ছুটি বা আপনার অ্যাবসেন্স নিয়ে যেন কোনো কলিশন তৈরি না হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা কথা আমি বলবো, যে যে জিনিসটা প্রবলেম হয়, আপনারা যখন ট্রেনিং করবেন, আপনারা জানেন যে আপনাদের একটা লগ বুক আছে, সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে সেখানে কিন্তু এন্ট্রি করতে হয়। অর্থাৎ আপনি যে কেসগুলো দেখলেন, সেই কেসগুলো আপনি খাতায় এন্ট্রি করলেন। আরো একটু বলে রাখি যে আমাদের সময় আমাদের ম্যানুয়াল লগ বুক থাকলেও এখন যারা ট্রেনিং এ আসছেন তাদেরকে কিন্তু ডিজিটাল লগ বুকের আওতায় আনা হয়েছে। ডিজিটাল লগ বুকের বিষয়টা যেমন একদিক থেকে যেমন সুবিধাও আছে, অন্য দিক থেকে কিন্তু এর কিছু অসুবিধাও আছে। অসুবিধার মধ্যে একটা হলো যে আগে যেমন লগবুকে হতো, ঠিক আছে আপনি নিয়মিত লগবুকে লিখেন নাই, ঠিক আছে আপনি 1 দিন বা 2 দিন সুন্দর মতো বসে লগবুক লিখে আপনি আপনার সুপারভাইজারের কাছ থেকে সাইন নিয়ে চলে আসলে। কিন্তু এখন কিন্তু সেটা সম্ভব না, কারণ এখন আপনি যে অ্যাক্টিভিটিস গুলো করতেছেন সেগুলোর কিন্তু ডকুমেন্ট আপনাকে অনলাইনে আপলোড করতে হবে। তো ফেক বা আনইউজুয়াল কোনো কিছু আপনার লগবুকে এন্ট্রি দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তো এটা কিন্তু একটা বড় ডিফিকাল্টিস হয়ে আপনাদের পরীক্ষার সামনে উপস্থিত হবে। আপনারা যদি লগবুক ঠিক মতো কমপ্লিট না করতে পারেন, তাহলে কিন্তু মনে রাখবেন মিড টার্ম পরীক্ষায় বসার জন্য কিন্তু এটা একটা ক্রাইটেরিয়া, আপনার লগবুক ফিল আপ থাকতে হবে। তো এখন যেহেতু ডিজিটাল ই লগবুক চলে আসছে, আপনারা আপনাদের প্রতিদিন, অ্যাটলিস্ট প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে ডিজিটালি এন্ট্রি করার চেষ্টা করবেন। তাতে করে পরীক্ষার আগ দিয়ে লগবুক নিয়ে আপনাদের দৌড়াদৌড়ি করা, লগবুক নিয়ে আপনাদের হয়রানি হওয়া, লগবুক নিয়ে পেরেশানি হওয়াটা কমবে। কারণ সেই শেষ সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সময় আপনাকে পড়ালেখার দিকে ফোকাস থাকতে হবে। কিন্তু সেই সময় যদি এখন আপনি লগবুক নিয়ে দৌড়াদৌড়ি করেন, তাহলে কিন্তু আপনার পড়ালেখার টাইমটা সেখানে কনজিউম হয়ে যাবে। অন দ্য আনাদার সাইড আমি যদি বলতে পারি, আপনি যদি টাইমলি লগবুক সাইন না করেন বা লগবুক ফিল আপ না করেন, একটা জিনিস মনে রাখবেন, আপনি বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করে আসছেন, আপনি বিভিন্ন ফ্যাকাল্টিতে প্লেসমেন্ট করে আসছেন, আপনার স্যার বা আপনি যে সুপারভাইজারের আন্ডারে আপনি ট্রেনিং করে আসছেন, তারা কিন্তু সব সময় আপনার অ্যাভেলেবল থাকবে না। তো যখনই আপনি ট্রেনিংটা শেষ করে ফেলবেন, যখনই যে প্লেসমেন্টটা শেষ করে ফেলবেন, যখনই যে রোটেশনটা আপনি শেষ করে ফেলবেন, সাথে সাথে আপনি চেষ্টা করবেন সেই ইউনিট বা সেই ডিপার্টমেন্টের লগবুকটা আপনি ফিল আপ করে ফেলার। আপনি পরবর্তী দেখা যাচ্ছে 2 মাস 3 মাস 4 মাস বা 5 মাস পরে আপনার মনে হলো, আহা আমি তো পেডিয়াট্রিক্সে যে সাইন নেই নাই, আমি তো ইউলজির প্লেসমেন্টটা সাইন নেই নাই। আপনি যখন সাইন নিতে যাবেন বা লগবুক এন্ট্রি দিতে যাবেন, তখন দেখা গেল যে আপনি আপনার সুপারভাইজার বা যার আন্ডারে ট্রেনিং করে আসেন বা যে স্যারের সিগনেচার নিবেন বা যে স্যারের কাছ থেকে আপনি ভেরিফিকেশন নিবেন, সেই স্যার কোনো একটা কারণে তিনি দেশের বাইরে আছেন, কিংবা অসুস্থ আছেন, কিংবা ছুটিতে আছেন। এই যে আপনার একটা হয়রানি, একটা পেরেশানি, তো এই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমার পরামর্শ থাকবে যে অ্যাটলিস্ট আপনি আপনার অ্যাটলিস্ট প্রতি সপ্তাহের লগবুকটা প্রতি সপ্তাহে ফিল আপ করে ফেলবেন। এরপরে দ্বিতীয় যে প্রতিবন্ধকতা আছে সেটা হচ্ছে যে বিশেষ করে যারা ঢাকার বাইরে ট্রেনিং করেন, আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য আপনাদেরকে ঢাকায় আসতে হয়। স্পেশালি যারা নন গভর্নমেন্ট ট্রেনি আছেন, তাদেরকে বিল সাবমিশন করতে করতে আসা লাগে, দেন প্রোগ্রেস রিপোর্ট সাবমিট করতে আসা লাগে। তাহলে এই যে একটা টাইম পর পর কিন্তু আপনার আসা, 6 মাস পর পর কিন্তু আপনাকে আসা, এসে বিসিপিএস এ কাগজ জমা দিয়ে দেওয়া, ঠিক এক এর চেয়েও বেশি কমপ্লিকেশন ক্রিয়েট হবে আপনার মিড টার্ম পরীক্ষার আগ দিয়ে। তখন দেখা যাবে যে আপনার
সেই সময় বিসিপিএস আপনার কাছে কিছু ডকুমেন্টস হবে, সেই ডকুমেন্টস গুলো স্পেশালি আপনাদের ট্রেনিং সার্টিফিকেট, আপনার প্রিভিয়াস ট্রেনিং সার্টিফিকেট, আপনার প্রিভিয়াস ট্রেনিং অর্ডার, দেন হচ্ছে শেষ 6 মাসের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে দুইবার করে কিন্তু আপনাকে ট্রেনিং সার্টিফিকেট সাবমিট করতে হয়। আর একটা ট্রেনিং সার্টিফিকেটে আপনি আপনার ইউনিট সুপারভাইজারের সাইন নিতে হয়, আরেকটা ট্রেনিং সার্টিফিকেটে কিন্তু আপনার ডিরেক্টর বা আপনার হাসপাতালে যে পরিচালক আছে তার সাইন নিতে হয়। তো দুই জায়গায় সাইন ম্যানেজ করা, দৌড়াদৌড়ি করা, একবার স্যারের কাছ থেকে সাইন নিয়ে আবার ডিরেক্টর স্যারের কাছে জমা দিয়ে আসা, সেটা সাইন হলো কিনা খোঁজ খবর নেওয়া, নিয়ে আবার সেটা নিয়ে নিজ দায়িত্বে বিসিপিএস এ যে জমা দিয়ে আসা। তো এই যে আপনাকে কিন্তু শেষ সময়ে এসে কিন্তু এই জিনিসগুলো নিয়ে খুবই হ্যাম্পার হতে হবে, খুবই দৌড়াদৌড়ি করতে হবে। তো আপনি যদি আগে থেকেই একাডেমিক ভাবে যদি আপনি প্রিপেয়ার না হন, আগে থেকে যদি আপনি পড়াটা গুছিয়ে না নেন, আপনি যদি মনে করে থাকেন আপনি শেষ সময় এসে প্রস্তুতি নেবেন, শেষ সময় কিন্তু পরিস্থিতি আপনাকে প্রস্তুতি নিতে দিবে না। দেন আদার যে বিষয়গুলো হয়ে দাঁড়ায় যে আপনি এই কাগজপত্রগুলো কমপ্লিট করবেন, কমপ্লিট করে বিসিপিএস এ জমা দিয়ে আসবেন, দেন বিসিপিএস কিন্তু সেটা কিন্তু ভেরিফাই করবে, সেটা কিন্তু আপনাকে জাজ করবে যে আপনি যে যে ডকুমেন্টস গুলো দিয়েছেন, যে ইনফরমেশন গুলো দিয়েছেন, সেগুলো কিন্তু সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, কোনোটা যদি কনফিউশন বা সাসপিশিয়াস মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আবার ডেকে আনবে। তো এই যে আপনি পড়তে বসছেন, সেই সময় আপনি প্রিপারেশন নিচ্ছেন, সেই সময় কিন্তু আবার আপনাকে এই আনইউজুয়াল কিছু ইভেন্টের জন্য সেখানে যেতে হবে, যদি কোনো কাগজপত্র কারেকশন হয় আবার সেটা নিয়ে আপনার ইনস্টিটিউশনে দৌড়াদৌড়ি করতে হবে। তো শেষ মাসটাতে কিন্তু এইগুলো নিয়ে খুবই হ্যাসেল হয়। তার চেয়ে বড় যে ইম্প্যাক্টটা পড়ে সর্বশেষ বিসিপিএস আপনাকে 10 থেকে অ্যাটলিস্ট 7 থেকে 10 দিন আগে আরো একটা ট্রেনিং সার্টিফিকেট ইস্যু করতে বলবে। শেষ সময় এসে আপনি আপনি আবার ইউনিট হেডের সাইন নিবেন, আপনি আবার আপনার ডিরেক্টরের সাইন নিয়ে আবার আপনি নিজ দায়িত্বে জার্নি করে আপনি আবার সেই মহাখালী বিসিপিএস জমা দিয়ে আসবেন। তো এই যে কিছু হ্যাজার্ডের কথাগুলো আপনাকে বললাম, এগুলো কিন্তু আপনারা আপনাদের পরীক্ষার শেষ মাসে এসে কিন্তু এটা কিন্তু ফেস করবেনই করবেন। তো এটা আপনাদেরকে আগেই বলে রাখার উদ্দেশ্য একটাই, যে এই শেষ মাসটাই কিন্তু আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই মাসে কিন্তু আপনি আসলে ঠিক সেভাবে প্রিপারেশন নিতে পারবেন না, আপনাকে এগুলো নিয়ে বেশি দৌড়াদৌড়ি করতে হবে, এগুলো নিয়ে বেশি এঙ্গেজ হয়ে যেতে হবে। তো অবশ্যই আপনি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে শেষ মাসটাকে বাদ দিয়ে ধরবেন, তো সেভাবেই শুরু করবেন, যাতে করে শেষ মাসে আপনার ইভেন্ট গুলো যখন আপনার হবে আপনি এগুলোতে অ্যাটেন্ড করবেন, যাতে করে এটাতে আপনার ডেইলি পড়ালেখার জন্য কোনো অ্যাক্টিভিটি না হয়। তো এই ছিল, আমি আর কিছু কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে ইন জেনারেল যদি কিছু কথা বলে থাকি, সেটা হচ্ছে যে আমরা পার্সন টু পার্সন ভেদে যেমন ভ্যারিয়েশন থাকে, ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন যেমন ভ্যারিয়েশন থাকে, আপনি আপনার প্রতিদিন কোনো না কোনো ভাবে আপনি আপনার লাইফে প্রতিটা ক্ষেত্রে চ্যালেঞ্জ ফেস করবেন। আপনি প্রতিদিন, সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জ আমি মনে করি যে আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে যে প্রতিদিনের প্রিপারেশনটা প্রতিদিন নিয়ে নেওয়া। অ্যাটলিস্ট আপনি, আমি বলবো না যে হ্যাঁ আপনি প্রতিদিন বই খুলে পড়ালেখা করেন, বিষয়টা তা না। আপনি আজকে, আপনি ডিউটিতে যাবেন, আপনি আজকে আপনার রাউন্ডে হোক, আপনার অ্যাডমিশনে হোক, আপনার ইমার্জেন্সি ওটিতে হোক, কিংবা আপনার রুটিন ওটিতে হোক, যে কেসটা আপনি দেখলেন, যে কেসটা আপনি অ্যাসিস্ট করলেন, বা আপনার আন্ডারে যে বেড গুলো আছে, সেই বেড গুলো আপনি যখন পেশেন্ট গুলো দেখতেছেন, আপনি সেই কেসগুলো একটু রুমে এসে একটু দেখে নিলেন। আপনি একটু দেখে নিলেন, আচ্ছা ঠিক আছে, আমি যে কেসগুলো দেখলাম এটার মধ্যে আমার আপকামিং মিড টার্ম পরীক্ষার কোনো কেস আছে কিনা। ফর এক্সাম্পল, আপনি একটা, আপনার বেডে একটা পারফোরেশন পেশেন্ট আছে, কিংবা আপনি অ্যাডমিশনে একটা পারফোরেশন পেশেন্ট ডিল করতেছেন, কিংবা আপনি ইমার্জেন্সি ওটিতে একটা পারফোরেশন আইদার আপনি নিজে রিপেয়ার করছেন অথবা আপনি সেটাকে অ্যাসিস্ট করছেন। আপনি শিখে আসলেন, আপনি সেটা দেখে আসছেন, দেখে এসে এটা জাস্ট আপনি রুমে এসে আপনি বেলিয়ান ল্যাব থেকে হোক কিংবা অ্যাসোসিয়েটেড সার্জারি যে টেক্সট বুক থেকে হোক, আপনি জাস্ট একটা কেস একটু চোখ বুলাই গেলেন। প্লাস এই রিলেটেড আপনার বিসিপিএস এ প্রিভিয়াসলি কি কি এসবিএ আসছে, কি কি এসিকিউ আসছে, সেটা যদি আপনি ইনিশিয়ালি দেখে ফেলেন, তাহলে আপনার প্রস্তুতিটা সেই দিনই গোছানো হয়ে যাবে। আপনাকে অন্তত পক্ষে পরীক্ষার 2-3 মাস, 4 মাস বা 6 মাস আগে আপনাকে হাই হুতাশ করতে হবে না, আপনার হতাশাগ্রস্ত বা পেরেশানি হওয়ার হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো চেষ্টা করবেন আপনি প্রতিদিন অন্তত পক্ষে একটা কেস, যেটা আজকে আপনি দেখে আসছেন, আপনি রাউন্ড দিয়ে আসছেন, সেটা অন্তত পক্ষে এসে বইয়ের সাথে আপনি মিলাই নিবেন। আরো একটা জিনিস আমি বলে রাখি, আপনি প্রতিনিয়ত ওটিতে যাচ্ছেন, আপনি প্রতিনিয়ত ওটিতে যে পেশেন্টকে পজিশন করতেছেন, আপনি প্রতিনিয়ত পেশেন্টকে পেইন্টিং করতেছেন, পেশেন্টকে ড্র্যাপিং করতেছেন। ড্র্যাপিং শেষ হওয়ার পরে আপনার ওটির যে মিডিলিনিয়াস আছে বা ওয়ার্ড বয় আছে বা দাদু যে থাকুক, সে আপনাকে ডায়াথার্মিক কর্ডটা আগায় দিচ্ছে, সে আপনাকে ফাঁকা টিউবটা আগায় দিচ্ছে, কিংবা ল্যাপারোস্কোপির ক্ষেত্রে তারা আপনাকে ল্যাপারোস্কোপি যে অপটিক্যাল ফাইবার বা ক্যামেরার যে কেবল গুলো আছে সেগুলো আপনাকে আগায় দিচ্ছে। কিন্তু আপনি একটা বারও
সেটা চেয়ে দেখলেন না যে আপনি যখন মিড টার্ম পরীক্ষা দিতে যাবেন তখন আপনাকে ডায়াথার্মি মেশিন সেট আপ করতে দিবে। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন আপনি ডায়াথার্মি মেশিনের পার্টস গুলো জিজ্ঞাসা করবে। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনাকে স্পেসিফিক কোনো একটা সার্জারি ড্র্যাপিং করতে দিবে। আপনি যখনই আহ অস্টিয়ান অস্টি পরীক্ষা দিতে যাবেন আপনার একটা স্টেশনে ল্যাপারোস্কোপি টাওয়ার থাকবে, অর্থাৎ ল্যাপারোস্কোপি মেশিনে কোথায় কি থাকে, কোনটা কিভাবে সেট করতে হয়, কিভাবে প্লাগ ইন করতে হয়, সবগুলো প্লাগ আউট, সবগুলো ডিভাইস থেকে প্লাগ খুলে দিবে। আপনাকে এরপরে বলবে ঠিক আছে এটা তুমি এখন প্লাগ ইন করো। তো আপনি প্রতিদিনই কিন্তু ওটিতে যাচ্ছেন, প্রতিদিন এই জিনিসগুলো দেখতেছেন, কিন্তু আপনার একটা কথা থাকে যে দেখা হয় না চক্ষু মেলিয়া। অর্থাৎ আপনি যখনই ওটিতে যাচ্ছেন আপনি একদিন ডায়াথারি মেশিনটা দেখেন, আপনার দাদু বা আপনার ওয়ার্ড বয় আগায় দিচ্ছে, ঠিক আছে, ওই ওই একটা ওটিতে আপনি ওয়াশ আউট থাকেন, কিভাবে মেশিনটা সেট করতেছে, কোন মুডে দিচ্ছে, কিভাবে অ্যাসেম্বল করতে, কোথায় পাওয়ার অন করতেছে, এগুলো আপনার পরীক্ষার অংশ। আপনি সেটা দেখে নিলেন, দেন ফার্দার মাঝে মধ্যে দু একটা কেসে আপনি যদি ওয়াশ আউট থাকেন আপনি নিজে করলেন, এটা আপনার যেমন প্র্যাকটিস হলো, পাশাপাশি পরীক্ষার জন্য আগে থেকে আপনি প্রিপেয়ার হলেন। পরীক্ষার সময় আপনি কেন এই ডায়াথামি মেশিন নিয়ে আপনি আবার পড়াশোনা করবেন, যেটা আপনি টানা 2 বছর প্লাস আপনি আপনার ইন্টার্ন লাইফ সবকিছু মিলে এই মেশিনটা দেখে আসছেন। আপনি কেন পরীক্ষার আগে ল্যাপারোস্কোপি মেশিন বা ল্যাপারোস্কোপি টাওয়ার নিয়ে আপনি বেশি ওয়ারিড হয়ে যাবেন, এটা নিয়ে দৌড়াদৌড়ি করবেন, যেখানে আপনার প্রতিদিন প্রায় 2 বছর আপনি দুই 2 বছর না হলে 1 থেকে 1.5 বছর আপনি এই মেশিনের সাথে আপনি ওরিয়েন্টেড। তো কেন আপনাকে পরীক্ষার আগে এগুলো নিয়ে আপনার দৌড়াদৌড়ি করতে হবে, আপনি যে আগে থেকে সেটা প্রিপেয়ার হয়ে যান। তো বলবো আপনি যখন এখন থেকে ওটিতে যাবেন বা যে কোনো প্রসিডিউর রুমে যাবেন সেক্ষেত্রে কিছু কমন কিছু কেস আছে যেগুলোর ড্র্যাপিং বা পেইন্টিং আমাদের পরীক্ষায় আসে, বিশেষ করে হসপিতে আসে, কখনো কখনো রিটেনেও আসে। আপনি যখন ওটিতে ঢুকবেন আপনার ওটির ঠিক কোনো না কোনো এক পাশে টাঙানো থাকে WHO সার্জিক্যাল সেফটি চেকলিস্ট। আপনি কখনোই দেখেন, অথচ আপনি পরীক্ষার আগ দিয়ে সেটা খুঁজে বের করেন, বের করে সেটা নতুন করে মুখস্থ করেন, অথচ আপনি যতবার ওটিতে ঢুকতেছেন ততবারই কিন্তু আপনার সামনে সেই ইমার্জেন্সি সার্জিক্যাল সেফটি চেকলিস্ট WHO সেটা কিন্তু চোখে পড়তেছে, সেটা আপনি দেখতেছেন। সরি। তো প্রতিদিনই আপনি ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আপনি নিজে নিজে প্রিপেয়ার হয়ে নেন তাহলে পরীক্ষার আগে আপনাকে কিন্তু আর এগুলো নিয়ে আলাদাভাবে সময় দিতে হবে না। তো এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পাশাপাশি আপনি যে কেসগুলো দেখবেন সেটার প্রসিডিউর গুলো আপনি বইয়ের সাথে প্রিন্সিপাল মিলিয়ে নেবেন। পাশাপাশি আপনি যে সার্জারিটা দেখতেছেন সেই সার্জারির প্রিন্সিপাল কি কি আছে, কারণ পরীক্ষার হলে কিছু কিছু কেসের প্রিন্সিপাল আসে। ফর এক্সাম্পল আপনি গার্ড অ্যানাস্টোমোসিস করতেছেন, আপনাকে কিন্তু গার্ড অ্যানাস্টোমোসিস প্রিন্সিপালটা জানতে হবে। তাহলে আপনি একদিন একটা ওটি দেখলেন, রুমে এসে আপনি গার্ড অ্যানাস্টোমোসিস প্রিন্সিপাল বেলিয়ান লাভ থেকে দেখলেন, আপনি ডিকোডিং সার্জারি থেকে দেখে নিলেন। প্লাস পাশাপাশি আরো একটা যেটা সেটা হচ্ছে যে আপনি কিছু কমন কিছু কেস আছে অর্থাৎ আর যেটা সেটা হচ্ছে যে আপনি যখনই প্রিপারেশন নেবেন আপনি প্রিপারেশন নেওয়ার সময় আপনি অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন গুলোর সাথে রাখবেন, পাশাপাশি আপনার সিলেবাস আপনার কারিকুলাম গুলোর সাথে রাখবেন, যেগুলো আপনাকে গাইড করবে যে আপনি আপনার ট্রেনিং পিরিয়ডে কতটুকু আপনি প্রিপারেশন নিবেন, কতটুকু আপনাকে পড়তে হবে। আশা করি আজকে আর বেশি কথা বাড়াবো না, যেহেতু রোজা রমজানের দিন দ্রুত শেষ করে দিব। তো এতটুকুই থাকলো আপনাদের কাছে পরামর্শ। আর এই পর্যায়ে আমি শেষ করতেছি। তো একজন ছেলে হিসেবে যেমন শুধু তার ট্রেনিং ইনস্টিটিউশন তার ডিউটি স্টেশনে শুধু দায়িত্ব থাকে না, তার বাইরেও তার অনেক দায়িত্ব থাকে, সবকিছু মিলে সে পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে ওঠাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটাকে ইজি করার জন্য আমাদেরকে একটা জিনিস ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে মনে রাখবেন আপনার রিজিক নির্ধারিত। আপনি আজকে এই পার্ট 1 পাস করে আসছেন, এই পর্যায়ে আপনি আসছেন, মানে মনে রাখবেন যে আল্লাহ পাক আপনার রিজিক এখানে লিখে রাখছেন। তো অবশ্যই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মোমেন্টে আপনি আপনার সৃষ্টিকর্তা, আপনি আপনার আল্লাহ বা যে যে ধর্মাবলম্বীতে আমরা বিশ্বাস করি তাদের কাছে তার কাছে সাহায্য সহযোগিতা চাবেন, যেন আপনার প্রত্যেকটা কাজ যেন সহজ করে দেয়। একটা জিনিস মনে রাখবেন, আপনি যতই পরিশ্রম করেন না কেন, আপনি যতই চেষ্টা করেন না কেন, উপর আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত আপনি কিন্তু সেটা অ্যাচিভ করতে পারবেন না। তো মনে রাখবেন আপনার এই কাজের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আপনি আপনার প্রতিদিনের ডেইলি প্রেয়ার অ্যাক্টিভিটি সেটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। একজন মুসলিম হিসেবে না, একজন একজন যে শুধু নিজের ট্রেনিং এর জন্য বা নিজের আপকামিং সাকসেসের জন্য না, আমাদের কিন্তু মনে রাখতে হবে এট দ্য ডে অফ দ্য টাইম আমরা কিন্তু এই দুনিয়া থেকে চলে যাব। তো অবশ্যই আমাদের দুনিয়া এবং দুনিয়া আখিরাত উভয় জায়গায় যেন আমাদের আসলে বেনিফিশিয়াল হতে পারি, সেজন্য কিন্তু আমাদের প্রতিদিনের জন্য এই যে প্রতিদিনের যে 5 টাইমস প্রেয়ার বা যে যে ধর্মাবলম্বী কেউ যদি ধর্মাবলম্বী নাও মেনে থাকেন তারা কিন্তু যে মেডিটেশন করেন সেগুলোর সাথে ইনভলভ থাকবেন, এগুলো আপনার কাজে মনোযোগ আনতে এবং আত্মবিশ্বাস হতে সহযোগিতা করবে। তো ঠিক আছে, আমি এই পর্যায়ে বিদায় নিচ্ছি এবং আমি এই পর্যায়ে অনুরোধ করব
ডক্টর সাদিয়া ইসলাম খান আপু। আপু ঢাকা মেডিকেল কলেজে সার্জারি ইউনিটে অ্যাডভান্স ট্রেনি হিসেবে কর্মরত আছেন। তো আপুর কাছ থেকে আমি জানতে চাবো যে একজন মেয়ে হিসেবে, একজন ফিমেল হিসেবে, একজন ছেলের থেকে কিন্তু একটা মেয়ের ডিফিকাল্টিস বা চ্যালেঞ্জ কিন্তু আরো বেশি হয়ে দাঁড়ায়, কারণ তার পরিবারের দায়িত্বটা কিন্তু আরো বেশি থাকে। তো আমি আপুর কাছ থেকে একজন ফিমেল ট্রেনি হিসেবে কি কি ধরনের ডিফিকাল্টিস ফেস করে, কি টাইপের চ্যালেঞ্জ ফেস করে এবং সেই চ্যালেঞ্জ থেকে কিভাবে ওভারকাম করা যায় সেটা শুনবো। তো চলুন আমরা আপুর কাছে চলে যাই। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আসসালামু ঠিক আছে আলাইকুম আপু। সবাইকে। আজকের সেশনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ডক্টর সাদি ইসলাম খান, এফসিপিএস স্পেশালিটি ট্রেনিং হিসেবে আছি সার্জারি ডিপার্টমেন্টে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আমরা তো ভাইয়ার কথা শুনলাম, আমিও ভাইয়ার কথার সাথে একমত যে আমাদের মিড টার্ম সার্জারি নিয়ে যদি আমাদের কথা বলতে হয়, তাহলে প্রথমেই আমাদের বলতে হবে যে এটা কেন এত বড় চ্যালেঞ্জ। কারণ আমাদেরকে হচ্ছে এত ঘন্টা ডিউটি করে, আমরা জানি যে আমাদের সার্জারিতে কিন্তু অনেক বেশি পরিমাণের ডিউটি, তাই না? আমাদের ওটি থাকে, ডেস্ক ডিউটির পাশাপাশি আমাদের অনেক সময় ওটি থাকে, যেটা শেষ করে আস্তে আস্তে আমাদের অনেক সময় পার হয়ে যায়, দিনের অনেকটা সময় কিন্তু পার হয়ে যায়। তাহলে আমি ভাইয়ের কথার সাথে যদি একমত হই, তাহলে কিন্তু এই ডিউটি করে যে পড়াশোনা করাটা, এটাই কিন্তু আমাদের প্রথম চ্যালেঞ্জ, তাই না? তো আমাদের কিন্তু এগুলো ওভারকাম করেই পড়ালেখা করতে হবে। তো এরপরে আর কি চ্যালেঞ্জ থাকে? এরপরে ধরেন আমরা যেহেতু পার্ট ওয়ান পাশ করার পরে মোটামুটি আমাদের কিন্তু পড়ালেখার থেকে একটা গ্যাপ চলেই আসে। আমরা বিভিন্ন ওয়ার্ড করি, কিন্তু দেখা যায় ম্যাক্সিমামের কি হয়, বইয়ের সাথে কোনো কানেকশন থাকে না। আমরা দেখা যায় ডিউটির পরে আমাদের এত টায়ার্ড লাগে যে আমরা বইটা নিয়ে আর বসতে পারি না। তো এই যে এতটা মাঝখানে যে একটা গ্যাপ, এরপরে যে মনকে পড়তে বসানো বা পড়ার টেবিলে বসা, সেটাও কিন্তু আমাদের জন্য আর একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে কিভাবে আমি পড়ার টেবিলে বসবো। আবার পড়ার টেবিলে বসলে আমাদের মন কিন্তু চলে যায় ডিভাইসের দিকে, দেখা যায় আমি পড়তে পড়তে ফোনের দিকে চলে যাচ্ছি, ল্যাপটপ নিয়ে বসে পড়ছি। তো এই যে আমার ডিভাইসের প্রতি মন চলে যাচ্ছে, এই থেকে এড়িয়ে তারপরে আমি বই নিয়ে যে কিভাবে এতক্ষণ ধরে বা 1 ঘন্টা 2 ঘন্টা আমি বই কিভাবে মানে নিজের চোখকে আটকিয়ে রাখবো, এটাও কিন্তু আর একটা চ্যালেঞ্জ হয়ে যায় আমাদের জন্য। এরপরে আমাদের আরো একটা কি মনে হয় যে হঠাৎ করে যখন একটা পরীক্ষা আসে, আমরা ভাবি কি পড়বো, কই থেকে পড়বো, কিভাবে পড়াটা শুরু করব, তাই না? এটাও কিন্তু আমাদের জন্য একটা একটা প্রবলেম যে কি কোত্থেকে পড়বো, আমরা কিন্তু বুঝতে পারি না যে কোত্থেকে পড়বো, কিভাবে পড়বো। আর মেয়েদের নিয়ে যদি আমি বলতে যাই, মেয়েদের পার্সপেক্টিভ থেকে, যে মেয়েদের ক্ষেত্রে কি চ্যালেঞ্জের আসলে কিন্তু শেষ নেই, হ্যাঁ। কারণ একটা ছেলের থেকে একটা মেয়ের ক্ষেত্রে দায়িত্বটা যেরকম বেশি, সেরকম সে কিন্তু দায়িত্বটা এড়াতেও পারে না। যেমন তাকে হচ্ছে ডিউটি সামলিয়ে বাসায় এসে যে ধরনের সংসার সামলানো, বা যাদের বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা সামলিয়ে পড়াশোনাটাকে কন্টিনিউ করা, এটা কিন্তু আসলেই অনেক 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 বড় একটা চ্যালেঞ্জ মেয়েদের জন্য। আসলে বলতে গেলে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? তো আর একটা হতে পারে যে অনেক সময় কি হয়, আমরা সব প্রিপারেশন নেই, সব কিছু হয়, কিন্তু আমরা কি করি, এক্সাম হলে যাই কিন্তু আমরা ব্ল্যাঙ্ক হয়ে যাই, বা আমরা যেটা পড়ে এসেছি সেটা কিন্তু আমরা ডেলিভার করতে পারি না। সো এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ বা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলতে চাই, বা আমি কিভাবে কি করেছিলাম সেটা যদি আমি ছোট করে বলি, আমিও কিন্তু আপনাদের মতোই ছিলাম যে কিছু বুঝতাম না, নতুন ট্রেনি, কিছু বুঝতাম না, একটা মিড টার্ম পরীক্ষা, আমি কিভাবে, আমি কিছুই জানি না এই পরীক্ষার ব্যাপারে। সো আমিও কিন্তু এরকমই ছিলাম। সো আমি তখন আমার যে সিনিয়র, তাদের হেল্প নিয়েছি, যে শুনেছি কি রকম কি পরীক্ষাটা কি রকম হয়। সো শোনার পরে আমিও চেষ্টা করেছি যে একটা গাইডলাইন ফলো করার। তো আমি গাইডলাইন খোঁজার সময় আমি জেনেসিসকে সঙ্গে পেয়েছিলাম, আমি জেনেসিসের সাথে আমার যাত্রাটা শুরু করেছিলাম। যে তাদের গাইডলাইন আমি ফলো করার চেষ্টা করেছি শুরু থেকেই। এবং আমি যখন জেনেসিসে অ্যাডমিট হই, আমি এরপরে আমার মনে হচ্ছিল আমি আরো একটা বড় চ্যালেঞ্জে পড়ে গিয়েছি, কারণ আমি কিন্তু ক্লাস সবসময় করতে পারতাম না। তো আমার কাছে মনে হতো আমি যদি ক্লাসই করতে না পারি, তাহলে আমার কি লাভ। তখন আমি চেষ্টা করলাম যে আমি যাতে লাইভ ক্লাসগুলো করতে পারি, আমি চেষ্টা করতাম সেন্টারে যে ক্লাসগুলো করার। কারণ আপনি যখন একটা ডিভাইসে অনলাইনে ক্লাস করবেন, তখন কিন্তু সেটা অনেক লেন্দি, আপনার কিন্তু মনোযোগ ধরে রাখে, এই সারাদিন ডিউটি করে এসে এই আপনার 2-3 ঘন্টার ক্লাস, এটা আপনার মনোযোগ ধরে রাখে, এটা কিন্তু খুবই কষ্টকর। সো এক্ষেত্রে আমি যেটা করতাম, আমি চেষ্টা করতাম যে আমি যাতে সেন্টারে যে ক্লাসটা করতে পারি। এরপরে আর একটা কি হয়, যে আমি রেগুলার যে পরীক্ষা সেটা দিতে পারছি কিনা। আমিও কিন্তু মাঝে মাঝে পরীক্ষা দিতে পারতাম না, যেটা আমাদের লাইভ এক্সাম, সেটা কিন্তু আমি দিতে পারতাম না। কিন্তু আমি কি করতাম, আমি কিন্তু চেষ্টা করতাম পরবর্তীতে সেই কোশ্চেনটা নিয়ে নিজে বসে বসে সেটা সলভ করার, বা নিজেকে অ্যাসেস করার এক্সাম দিয়ে, যে আমি কি পরীক্ষা দিলাম। বা আমি চেষ্টা করতাম প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেগুলো সলভ করার, নিজে নিজে আমি সলভ করতাম। কারণ এত কোশ্চেন আপনি কিন্তু একদিনে পারবেন না, আপনার জন্য সেটা বার্ডেন হয়ে যাবে। তো আমি কি করতাম, প্রতিদিন হয়তো 2টা করে কোশ্চেন আমি সলভ করার চেষ্টা করতাম। এরপরে ডিউটি নিয়ে যদি আমি বলি, যে আমাদের সার্জারিতে যেহেতু হিউজ ডিউটি থাকে, আমারও সেরকমই ছিল।
অনেক ডিউটি পড়তো, তার মধ্যেও কিন্তু আমি কি করতাম, আমি কিন্তু বইটা নিয়ে বসে থাকতাম। আমার যদি ইভেনিং থাকতো আমি কিন্তু বইটা নিয়ে বসে থাকতাম। বেলিয়ান লাভটা আমি মানে আমি মুখস্থ করতে না পারি, কিন্তু আমি চেষ্টা করতাম জাস্ট লাইনগুলো রিডিং দেওয়ার, যেগুলো ইম্পর্টেন্ট টপিক আমি জাস্ট একবার চোখ বুলানোর চেষ্টা করতাম। রুগী আসছে, রুগী দেখলাম, ফাঁকে ফাঁকে কিন্তু আমি এতটুকু করার চেষ্টা করতাম। এটা আমার পার্সপেক্টিভ থেকে। আর এরপরে আমি যদি আপনাদের ক্ষেত্রে বলতে যাই যে বাচ্চা কাচ্চা নিয়ে বা সংসার সামলিয়ে কিভাবে পড়ালেখা করা যায়, আমি বলবো যে আমি কিন্তু একটা রুটিন ফলো করতাম। যে হ্যাঁ, যেহেতু আমাদের লাইফে প্রবলেম থাকবেই, প্রবলেম আসবে যাবে, সবসময় লাইফ একরকম যায় না, কিন্তু আপনার কিন্তু একটা ওয়েতে আগাতে হবে। আপনি সারাদিন ডিউটি করে বাসার কাজকর্ম করে আপনি যদি 1 ঘন্টা পান, 2 ঘন্টাও পান, সেটাকে কিন্তু আপনার কাজে লাগাতে হবে। তাহলে আমাদের কিন্তু একটা রুটিন ফলো করে চলতে হবে, যে আমি যদি 2 ঘন্টা পড়ি, ওই 2 ঘন্টায় আমি ভালো মতো পড়বো। এই ইয়াটা আপনাদের যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার আগাতে পারবেন। আর এক্ষেত্রে আমি একটু এক্সাম্পল দিতে চাই, যে আমি একজন আপুকে দেখেছিলাম, তার হচ্ছে 2টা বাচ্চা আছে, সে কিন্তু প্রেগনেন্টও ছিল পরীক্ষার আগে। সো আমি তাকে দেখতাম, সে এই যে যাতায়াত করতো বাসে করে, এই সময়টুকুতেও কিন্তু সে মোবাইলে বেলিয়ান লাভের পিডিএফটা বের করে সে কিন্তু পড়তো। আমি কিন্তু দেখেছি, আপুকে দেখতাম ডক্টর রুমে সে বসে আছে, সে কিন্তু বেলিয়ান লাভটা খুলে দেখছে, কারণ সে জানে সে বাসায় গেলে তার বাচ্চা কাচ্চাকে নিয়ে তার সময় দিতে হবে, বাচ্চা কাচ্চাকে পড়াতে হবে, সো তার কিন্তু নিজের পড়ার জন্য কোনো টাইম থাকে না। এরপর আমি কিন্তু তাকে দেখতাম যে আমরা সবাই ডিউটি থেকে, মানে ডিউটি আওয়ার শেষ হয়ে যাওয়ার পরে আপু কিন্তু থেকে যেত। আপু কিন্তু থেকে সেই বেলিয়ান লাভটা কিন্তু সে বসে বসে আমি দেখতাম সে পড়ে। হ্যাঁ, সে কিন্তু ম্যাক্সিমাম পড়াটা সে চেষ্টা করতো এখান থেকে গুছিয়ে তারপরে বাসায় যাওয়ার জন্য। তাহলে সে কিন্তু একজন, মানে কি বলবো, আহ 2টা বাচ্চার মা, এবং তারও সংসারে অনেক কাজ থাকে, সে কিন্তু এত কিছু সামলিয়ে সে কিন্তু, আপু কিন্তু এই গত সেশন আপু কিন্তু পাশ করে গিয়েছে। তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা ইন্সপিরেশনাল একটা জিনিস, যে সে কিভাবে পাশ করেছে। সে যেহেতু পেরেছে, নিশ্চয়ই আপনারাও পারবেন চেষ্টা করলে, তাই না? আমরা যদি চেষ্টা করি, কোনোটাই আমাদের জন্য কঠিন হবে না। এরপরে আমি যেটা বলবো, যে আপনারা একটা গাইডলাইন ফলো করবেন। আর জেনেসিসের গাইডলাইন অবশ্যই অনেক বেস্ট। আমি যেহেতু ক্লাস করতাম আপু ভাইয়াদের, অবশ্যই এটা অনেক ভালো ছিল। আপনারা কোনটা ইম্পর্টেন্ট টপিক বা কোনটা লেস ইম্পর্টেন্ট সব টপিক, সেটা আপনারা যদি গাইডলাইন ফলো করেন, কিভাবে বলছে সেটা যদি ফলো করেন, তাহলে এটা আপনারা অনেক আগাতে পারবেন বা অনেক ভালো বুঝতে পারবেন। এরপরে আরেকটা যেটা বলবো, যে আপনি এক্সাম অ্যাটেন্ড করবেন। এক্সাম অ্যাটেন্ড করার কোনো বিকল্প নেই। আপনি কোনো একটা পড়া ধরেন আপনি শেষ করতে পারলেন না, কিন্তু তাও আপনি চেষ্টা করবেন ওই এক্সামটা অ্যাটেন্ড করার। আপনি যখন এক্সাম অ্যাটেন্ড করবেন, আপনার কিন্তু মানে অনায়াসে আপনার ইম্পর্টেন্ট টপিকগুলো একবার হলেও চোখ বুলানো হয়ে যাবে বা টাচ করা হয়ে যাবে। মানে আপনার অজানা অ্যাটলিস্ট কিছু থাকবে না, মানে পরীক্ষার হলে আপনার এরকম মনে হবে না যে আমি জীবনেও দেখিনি, যেহেতু আপনি যদি এক্সামটা অ্যাটেন্ড করেন। এরপর হচ্ছে এত কিছুর পরেও আমাদের ডিউটির পরে অনেক সময় হতাশ লাগবে, মনে হবে আমি মনে হয় আর পারবো না, কিন্তু তারপরে প্রতিদিন নিজেকে একটু একটু করে আপনাদের বুস্ট আপ করতে হবে, মনে করতে হবে যে না, এটাই শেষ না, আমি এখান থেকে লাগলে আবার শুরু করবো, আমার এতদিন গ্যাপ চলে গিয়েছে তো কি হয়েছে, আমি এখান থেকে আবার স্টার্ট করব। এভাবে করে আপনার কিন্তু নিজেকে বুস্ট আপ করতে হবে। এরপরে আপনি যেটা করবেন, যে চেষ্টা করবেন রেগুলারিটি মেনটেন করার। যেহেতু প্রতিদিন আমাদের অনেক ডিউটি থাকে, ক্লাস থাকে, আপনি রেগুলার কিছুটা হলেও পড়ার চেষ্টা করবেন। আপনার যাতে কোনোদিন এরকম না যায় যে আজকের দিনটা আপনি কিছুই অর্জন করতে পারেন নাই বা কিছুই আপনি পড়তে পারেন নাই, এরকম যাতে আপনাদের না হয়। আপনারা যদি 1 ঘন্টাও টাইম পান সারাদিন, অ্যাটলিস্ট 1 ঘন্টা টাইম, 2 ঘন্টা টাইম, এটা তো আপনারা পাবেনই, তাই না? সারাদিন ডিউটি থাকলে আমরা তো অ্যাটলিস্ট আমরা যেই সময়টা ফোন ইউজ করি, ওই সময়টা থেকে আপনি 1 ঘন্টা বাঁচিয়ে আপনি অ্যাটলিস্ট কিছুটা সময় হইলে আপনি প্রতিদিন পড়বেন। না হলে কিন্তু এই যে পড়ার যে একটা মানে মাঝখানে গ্যাপ চলে আসলে কিন্তু আপনি খেয়ে হারায় ফেলবেন, যে আমি কিন্তু আর পড়তে পারছি না, এরকম হতে পারে। হ্যাঁ, এরপরে যেটা, সেটা হচ্ছে আপনি এত প্রিপারেশন নেওয়ার পরেও আপনি এক্সাম হলে ধরেন একটা কিছু ভুলে গেলেন বা ঘাবড়িয়ে গেলেন, তখন কিন্তু আপনি নিজেকে লাগলে কয়েক সেকেন্ড পজ দিবেন, দিয়ে আবার শুরু করবেন। আমাদের এক্সামের যে এনভায়রনমেন্টটা থাকে, স্যাররা কিন্তু অনেক হেল্পফুল থাকে। হ্যাঁ, তারা কিন্তু অনেক হেল্প করে। যেমন আমি যদি আমার একটা এক্সপেরিয়েন্স বলি, যে আমি আমার একটা অস্পে স্টেশনে বাউল অ্যানাস্টোমোসিস ছিল, তো আমি যখন ওই স্টেশনে যাই, আমি জানি না কেন আমি না ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম, আমি না বুঝতে পারছিলাম না আমি সুচার কোন পাশ থেকে তুলবো। আমার এরকম হয়েছিল যে আমি বুঝতে পারছিলাম না, কিছুক্ষণের জন্য আমি ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। তো আমি কি করেছিলাম, আমি নিজেকে 5 সেকেন্ড একটু টাইম দিয়েছি, রিল্যাক্স হয়েছি, তারপরে কিন্তু আমি সেটা কমপ্লিট করে আসতে পেরেছি, এবং পুরা টাইম কমপ্লিট হওয়ার আগেই পেরেছিলাম। সো পরীক্ষার হলের এনভায়রনমেন্ট অনেক ভালো থাকে। তো আপনাদেরকে বলবো, আপনারা ঘাবড়াবেন না, নিজের প্রতি কনফিডেন্স রাখবেন যে অবশ্যই আপনি এটা পারবেন। আর ভাইয়া যেটা বলেছে সেটা হচ্ছে যে এই যে ডিউটির মধ্যেও কিন্তু আপনাদের
অনেক কিছু শেখার আছে। ভাইয়া কিন্তু বলে গিয়েছেন যে আপনারা যখন যেটা করবেন সেটা প্রিন্সিপাল ফলো করে এখন থেকেই করার চেষ্টা করবেন, বা যেই কাজটাই করছি আমরা দেখবো এটা বইয়ে কিভাবে আছে। এভাবে যদি আপনারা করেন তখন পরীক্ষার হলে আপনাদের কনফিডেন্স এমনিই বেড়ে যাবে। তখন আপনাদের পরীক্ষাতে কোনো ভয় লাগবে না বা আপনারা ঘাবড়াবেন না। আপনারা যদি এখন থেকেই একটা রুগী ধরেন অপারেশন হবে তার আগে যদি আপনি বইয়ের প্রিন্সিপালটা ফলো করে রুগীকে যদি আপনারা কাউন্সিলিং করেন যে এই পয়েন্ট আমার কাউন্সিলিং এ রুগীকে বলতে হবে, তাহলে কিন্তু এটা এখন থেকে আপনার প্র্যাকটিস হলে আপনি কিন্তু পরীক্ষার হলে অনেক ফ্লুয়েন্টলি সেটা বলে যেতে পারবেন। এছাড়া ভাইয়া আরো বলেছে যে আমরা ক্যাথেটার এনজি যেটা যেভাবে করি এভাবে যাতে ফলো করি। আর আমি বলবো অনেক সময় আমাদের মনে হয় কি যে এত ডিউটি করছি, আমার মনে হয় ডিউটি না করে আমি যদি বাসায় থেকে পড়তে পারতাম তাহলে মনে হয় আমার প্রিপারেশনটা ভালো হতো। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা সেরকম না। এই ডিউটির মধ্যেই কিন্তু আপনার অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাও আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমি কিন্তু ল্যাব কলের ওটিতে সেই ইন্টার্নি থেকেই আমার ভালো লাগে, আমি ল্যাব কলের ওটিতে দাঁড়াই। তো ইন্টার্নির সময় আমার ফ্রেন্ডরা আমাকে বলতো যে ল্যাব কলের ওটিতে দাঁড়ায় দাঁড়ায় থাকে কি হবে, এখানে তো কিছুই করার নেই। কিন্তু এই ছোট ছোট জিনিস থেকে কিন্তু আপনি শিখতে পারবেন। এই যে এখনো ল্যাব কলের ওটিতে দাঁড়াই বলি কিন্তু কোনটা কিভাবে করে সেটা আপনি দেখতে পারবেন। দেখলেই আপনি তখন যখন পরীক্ষার হলে হঠাৎ করে একটা আনকমন জিনিস দিবে তখন কিন্তু এই যে আপনি যে দাঁড়ান সে কিন্তু সেটা পারবেন, আর যে দাঁড়ায় না, যে কখনো দেখে নাই সে কিন্তু সেটা পারবে না। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে আপনার ডিউটিতে কোনো ফাঁকি না দেওয়া বা ডিউটিটা কিন্তু ভালো মতো করা। প্রিন্সিপাল আপনি অন্য কেউ ফলো না করুক, আপনি চেষ্টা করবেন যে না ক্যাথেটারটা বইয়ে যেরকম আছে আমি ওরকম করার চেষ্টা করি। তাড়াহুড়া করা হচ্ছে তারপরে আমি চেষ্টা করি, আমি চেষ্টা করতে তো আমার কোনো দোষ নেই। আমি চেষ্টা করার সবসময় এটা আপনারা ট্রাই করবেন যে যাতে যেটা যেরকম প্রিন্সিপাল সেটা ফলো করার। আর এরপরে আমি আর একটা কথা বলতে চাই যে এত প্রিপারেশন আপনি সব নিলেন সব কিছু হলো, কিন্তু লাস্টলি আপনার যদি এই বিসিপিএস এর যে প্রোগ্রামগুলো থাকে আইসিটি প্রোগ্রাম, তারপর হচ্ছে আপনার বেসিক সার্জিক্যাল স্কিলের প্রোগ্রাম, এগুলা যদি আপনার না করা থাকে তাহলে কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারবেন না। সো আপনার এই যে আপনি 6 মাস ধরে পড়েন বা 1 বছর ধরে পড়েন, আপনার কিন্তু মাথায় এটাও রাখতে হবে যে আমার এই সেশনগুলো কমপ্লিট করতে হবে, এগুলো না হলে কিন্তু আমি পরীক্ষায় বসতে পারবো না। আমাকে এখনো অনেকেই বলছে যে আমার এখনো এগুলো করা শেষ হয় নাই, সামনেই তাদের পরীক্ষা। সো আমি বলবো আপনারা চেষ্টা করবেন এগুলো আগে আগে করে ফেলার জন্য, যাতে আপনার পরীক্ষা লাস্টের দিকে যে এগুলা বোঝা না মনে হয়। হ্যাঁ, যে এগুলার জন্য আপনার পড়ালেখায় যাতে হ্যাম্পার্ড না হয়, আপনার পড়া ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আপনার এইসব লগ বুকের সাইন প্লাস হচ্ছে আপনাদের এই যে বিসিপিএস আর আইসিটি আরটিএমডি বেসিক সার্জিক্যাল স্কিল এগুলো আগে থেকে করে ফেলার জন্য। আর আপুদের উদ্দেশ্যে আমি আবারও বলবো যে আপনারা অবশ্যই নিজেদের প্রতি কনফিডেন্স থাকবেন। যেহেতু আপনারা এই পর্যন্ত আসতে পেরেছেন, একজন ফিমেল সার্জন হিসেবে নিজেকে ডেভেলপ করতে যাচ্ছেন, সো আপনাদেরকে অবশ্যই পারতে হবে। আর আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি আপনারা এই যত চ্যালেঞ্জ আমাদের লাইফে আছে সব কাটিয়ে মিড টার্ম সার্জারি পরীক্ষাটি উত্তীর্ণ করতে পারবেন। আগে যত পরীক্ষা আমরা এমবিবিএস এর পরবর্তীতে পাশ করেছি সেগুলোর মতোই। যেহেতু আপনারা আগের পরীক্ষাগুলো পাশ করে এসেছেন, ইনশাল্লাহ আপনাদের এই মিড টার্ম সার্জারি এক্সামও পাশ হয়ে যাবে যদি আপনারা লেগে থাকেন পরিশ্রমের সাথে। অনেক অনেক শুভকামনা থাকলো। আমি শর্ট করে আমার কথাগুলো বললাম, আশা করি আপনাদের জন্য এটা লাভজনক হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাদিয়া আপু। আসলে কি বলে, প্রথম কথা হলো যে আমার না বলা বা আমার বা মানে বাকি যে কথাগুলো আমি বলতে পারিনি সেগুলো আপনি সুন্দরভাবে কমপ্লিট করেছেন। প্লাস হচ্ছে সিকুয়েন্সিয়ালি আপনি অনেক কিছু বুঝিয়ে একজন ট্রেনি যা যা দরকার বা এই 2টা বছরের যা যে জিনিসগুলো সে ফেস করবে বা একাডেমিক্যালি যে জিনিসগুলো ফেস করে আপনি সেগুলো যেমন তুলে ধরছেন, পাশাপাশি আপনি সেগুলোর সলিউশন সম্পর্কেও বলেছেন। তো যাই হোক, আমরা আর বেশি সময় নিব না। আমি সবশেষে আসলে ধন্যবাদ জানাবো জেনেসিসকে, কারণ আমার এই দীর্ঘ যাত্রা শুধু যে মিড টার্ম তা না, আমার পার্ট 1 এর জার্নি থেকে শুরু করে মিড টার্ম আমি এখনো জেনেসিসের সাথে আছি। তো এই যে আমাদের যে আমরা আজকে এত চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম, এত প্রতিবন্ধকতা নিয়ে কথা বললাম, এত ডিফিকাল্টিস নিয়ে কথা বললাম, এই ডিফিকাল্টিস বা এই চ্যালেঞ্জ বা এই প্রতিবন্ধকতায় কিন্তু আমার কাছে একটা সহযোগিতার হাত হিসেবে ছিল কিন্তু জেনেসিস। যখন যে অবস্থায় আসলে আমরা সেটা পড়ালেখা রিলেটেড হোক কিংবা আমাদের ট্রেনিং রিলেটেড হোক, সব দিক থেকে কিন্তু আমি জেনেসিস থেকে অ্যাপ্রক্সিমেটলি একটা ভালো সাপোর্ট পেয়েছি। তাদের স্পেশালি মেন্টর প্যানেল থেকে সাপোর্ট পেয়েছি, অফিস বা অফিস অ্যাক্টিভিটিস যাদের ছিল তাদের কাছ থেকে আমি সাপোর্ট পেয়েছি। সবকিছু মিলে আসলে মানে একটা
ট্রেনিং ফ্রেন্ডলি বা ট্রেনিং পিরিয়ডে আসলে যে ধরনের সাপোর্ট গুলো দরকার আমি তাদের কাছে পাইছি। তাদের ক্লাস গুলো যেমন একদিক থেকে যেমন গোছানো ছিল, দ্বিতীয় কথা হচ্ছে যে ইউজুয়ালি পার্ট ওয়ানের ক্ষেত্রে যে সমস্যাটা আমরা দেখতাম যে কোনো কোনো ব্যাচ ছিল অনলাইন ব্যাচ, কোনো কোনো ব্যাচ ছিল আসলে অফলাইন ব্যাচ। তো দেখা যাচ্ছে যে সেসব ক্ষেত্রে যেটা সমস্যা হতো যে একটা ক্লাস মিস করে গেলে, যারা অফলাইনে ভর্তি আছেন তারা কোনো একটা ক্লাস মিস করে গেলে সেই ক্লাস আর ফার্দার দেখার আর কোনো সুযোগ থাকতো না। আবার যারা অনলাইনে ক্লাস করতো তাদের দেখা যাচ্ছে যে অফলাইনে এসে একটু সরাসরি মেন্টরের সাথে একদম ফেস টু ফেস কন্টাক্ট করার মতো আসলে সুযোগ সুবিধাও সেখানে থাকতো না। কিন্তু আমার জেনেসিস এর মিড টার্ম সার্জারি যে যে প্রোগ্রাম গুলো রান করে, আমার একটা জিনিস ভালো লাগে, তাদের ব্যাচ গুলো হচ্ছে হাইব্রিড ব্যাচ, অর্থাৎ অনলাইন এবং অফলাইন উভয় ব্যাচ একসাথে রান করে। আপনি চাইলে হচ্ছে আপনি যেমন সুযোগ পেলে আপনি যেমন অফলাইনে এসে ক্লাসটা করতে পারবেন, পাশাপাশি আপনি যদি মনে হয় যে না আপনার আজকে ডিউটি আছে বা আপনি আজকে সময় দিতে পারলেন না, আপনি চাইলে সেটা অনলাইনেও করতে পারবেন। বা কোনো কারণে আপনার আসলে ক্লাসটা আজকে মিস হয়ে গেল, আপনি করতে পারলেন না বিভিন্ন কারণে, আপনি চাইলে সেটা পরে রেকর্ড দেখারও সুযোগ আছে। এছাড়াও যেটা যে ঠিক আছে আপনি আজকে অফলাইনে ক্লাস করে আসছেন, ক্লান্ত শরীরে ক্লাস করছেন, কিছু মনোযোগ দিতে পারছেন কিছু মনোযোগ দিতে পারেন নাই, সেক্ষেত্রে কিন্তু এই সুযোগটাও আছে, আপনি রুমে এসে ওই ক্লাসটা আবার পুনরায় রিক্যাপিচুলেট করার সুযোগ আছে। পাশাপাশি আরো একটা জিনিস যে জেনেসিসের সাথে অ্যাটাচ থাকলে এখানে যে বিভিন্ন গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো আছে, সেগুলোতে মেন্টর প্যানেল আছে, যারা আপনি আজকে যে জায়গায় দাঁড়ায় আছেন ঠিক এই জায়গাটা পার করে আসা কিছু এক্সপার্ট মেন্টর প্যানেল আছে, যারা আপনার সেই সময় হওয়া কোনো ডিফিকাল্টিস আপনি সাথে সাথে যখনই সেই গ্রুপটাতে আপনি হেল্প সিক করবেন, তারা চেষ্টা করবে যত দ্রুত সম্ভব আপনার সেটার একটা সমাধান দেওয়ার জন্য। তো আমি মনে করি যে আপনাদের আগামীতে যারা পরীক্ষার্থী আছেন, অর্থাৎ মিড টার্ম পরীক্ষার্থী আছেন, এতক্ষণ ধরে আমি কিছু পরামর্শ দিয়েছিলাম, ঠিক আছে, আশা করি সেগুলো চেষ্টা করবেন যতটুকু আপনাদের সম্ভব হয় সেগুলো একটু ফলো করার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের এই জেনেসিস সবসময় আপনাদের এই এই পথ চলায় পাশে ছিল, পাশে আছে। অ্যাজ এ মেন্টর হিসেবে আমি মিড টার্ম প্রোগ্রাম গুলোতে আছি। তো আহ, আমি বলবো যে ঠিক আছে, আপনারা যারা এখনো আহ, এই যে আপকামিং পরীক্ষার জন্য আপনারা হচ্ছে জেনেসিস এর গাইডলাইন সিলেকশন করবেন বলে ঠিক করতেছেন, আমি তাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা নিঃসন্দেহে আপনারা আপনাদের এই জেনেসিস মিড টার্ম জার্নিতে জেনেসিসকে আপনারা আপনাদের সহযোগী হিসেবে সিলেক্ট করতে পারেন। আর আমরা মেন্টর প্যানেল যারা আছি অবশ্যই আমরা প্রস্তুত আছি আপনাদেরকে যতটুকু 100% না হলে যতটুকু সম্ভব আমাদের বেস্ট আপনাদেরকে সার্ভিস দেওয়ার, বেস্ট সহযোগিতা করার। আপনাদের আপকামিং মিড টার্ম সার্জারি পরীক্ষায় আপনাদের সফলতার একটু উছিলা হয়ে আমরা থাকতে চাই। তো সেই কামনা ব্যক্ত করে, আপনাদের জন্য শুভ কামনা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।